হ্যালো বন্ধুরা, তোমরা কে কে ঘুরতে ভালোবাসো আমার মতন? কেন জিজ্ঞাসা করছি? আমি না ভীষণ ঘুরতে ভালোবাসি। আমি আমার হাজব্যান্ড বিশেষ করে ভীষণ ঘুরতে ভালোবাসি। সেই জন্য একাই ঘুরতে বেরোই, কোনো প্যাকেজের সাথে যাই না। তার কারণ ওদের সঙ্গে গেলে কী হয়, ট্রাভেলারের সঙ্গে গেলে খরচের ব্যাপারটাও বেশি হয়ে যায়, কারণ এককালীন একসাথে অনেক টাকা দিতে হয়। আর স্বাধীনভাবে ঘোরা যায় না। স্বাধীনভাবে বলতে আমরা নিজেদের ইচ্ছে মতন থাকা, নিজেদের ইচ্ছে মতন খাওয়া, কোথাও ভালো লাগলো একটু বেশিক্ষণ বসা, সেটা কিন্তু হয় না। তাই আমরা নিজেরাই ঘুরি এবং সাহস করেই বেরিয়ে যাই। তোমাদের মধ্যে অনেকে আছো যারা ঘুরতে ভালোবাসো, কিন্তু খরচের ব্যাপারটা ভেবে পিছিয়ে যাও। আবার তোমরা ট্রাভেলের সঙ্গে যেতে চাও, যারা সাহস নেই তারা এককালীন টাকা দিতে হয়, সেটাতে খুবই অসুবিধা হয়। তাই আমি বলবো, আমরা নিজেরাই বেরোই, কিচ্ছু ভয় নেই, নির্ভয়ে তোমরা যেখানে খুশি চলে যাও। কিছু ইনফরমেশান জোগাড় করে একটা ভালো প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ইউটিউব খুলে দেখো কোথায় গিয়ে থাকতে হবে, সেই জায়গা সম্বন্ধে সার্চ করো, সেখানে দেখো কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, কিসে যাব, কিভাবে খাওয়া দাওয়া করবো, কোথায়, সমস্ত কিছু তোমরা ইনফরমেশান কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে পেয়ে যাবে। আমরাও তাই করি। আমরাও সমস্ত যখন কোথাও যাই তার আগে ভালো করে ইউটিউব দেখে নিই, এবং একজনের কিন্তু নয়, অনেকের দেখবে, যারটা ভালো লাগবে খাতা পেন সামনে রাখবে, চট করে লিখে ফেলবে। আমরাও তাই করি। আর আমিও কেন বলছি এত কথা, আমি গুজরাট ভ্রমণ করেছি, সেইখানকার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আমরা কীভাবে ইনফরমেশন জোগাড় করে সমস্ত কিছু বুক করেছি, তারপর তোমার হোটেল বুক করেছি, কোথায় কোন ট্রেনের টিকিট কাটবো সেটা জেনে আমরা গুজরাট ভ্রমণ করেছি। গুজরাট ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের আমি সংক্ষেপে শেয়ার করব। পুরো গুজরাট ভ্রমণের প্ল্যানটা তোমাদের বলবো, তোমরা সেটা দেখে মনে হয় তোমরা নিজেরাই ঘুরতে পারবে। গুজরাট কখন ঘুরতে হয়? গুজরাটে হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম। অন্য সময় যেতে পারো, কিন্তু একটু ভীষণ গরম ওখানে শুধু নয়, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তারপর তোমার মধ্যপ্রদেশ, এগুলো সব গরমের জায়গা। এগুলো বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আর অফ সিজনে গেলে কিন্তু অনেকটা কম হয়, কিন্তু অন্যদিকে মানে গরমে, তারপর তোমার বৃষ্টির দিনে গেলে বৃষ্টির সমস্যা হতে পারে। যাই হোক, আমরা গুজরাট ভ্রমণ করেছি নভেম্বরের 22 তারিখ থেকে শুরু করেছি। কিন্তু অনেকভাবেই যাওয়া যায়, হাওড়া থেকে যাওয়া যায়, শিয়ালদা থেকে যাওয়া যায়। আমরা গেছি শালিমার টু ভুজের যে ট্রেন 22830 শালিমার ভুজ, সেটাতে গেছি। এটা সপ্তাহে একদিনই ছাড়ে, শনিবার ছেড়ে রবিবার ট্রেন, সোমবার পৌঁছে যায় ভুজে। সেটা শনিবার শালিমার থেকে ছাড়বে তোমার 7:50, সন্ধ্যা 7:50 ছাড়বে, ছেড়ে তোমার সোমবার দিন 2:45 ভুজ পৌঁছে যাবে। কিন্তু এই গাড়িটা বেশিরভাগ একটু লেট করে, তাই আমাদের ট্রেনটাও লেট করেছিল। আমরা 4টে সাড়ে 4টের সময় পৌঁছেছিলাম ভুজে। আবার তোমরা আমেদাবাদে কেন নামিনি? আমেদাবাদের একটা কারণ ছিল। আমেদাবাদে এই কারণে নামিনি যে আমেদাবাদ সোমবার কিছু জায়গা বন্ধ থাকে, সেই জন্য আমরা পুরো চলে গেছি ভুজ। আর ভুজে হচ্ছে আসল উদ্দেশ্য ছিল নুনের মরুভূমি দেখার, মানে হোয়াইট ডেজার্ট, এটাই দেখার উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা ট্রেনে করে চলে গেলাম ভুজ। আমাদের মোটামুটি প্ল্যানটা ছিল ভুজ থেকে শুরু করব, ভুজ, তারপর দ্বারকা, তারপর সোমনাথ থেকে গির করব, সোমনাথ থেকে দিউ থেকে আমেদাবাদ, এবং অনেকে উল্টোটাও করে, আমেদাবাদ থেকে শুরু করে দিউ যায়, দিউ থেকে সোমনাথ যায়, সোমনাথ থেকে দ্বারকা যায়, দ্বারকা থেকে ভুজ হয়ে কলকাতা। যে ট্রেনটা শনিবার ছাড়ে সোমবার পৌঁছয় ভুজে, সেটাই মঙ্গলবার দিন ছেড়ে কলকাতার উদ্দেশ্যে ছাড়ে। আমরা ভুজে পৌঁছে মোটামুটি আমাদের 4টে সাড়ে 4টে বেজে গেছিলো, 2:45 জায়গায় 4টে সাড়ে 4টে পৌঁছে আমরা ভুজের হোটেল বুকিং করেই রেখেছিলাম। জিএসআরটিসি যে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে সাহারা প্যালেস, সেখানে আমরা অনলাইনে হোটেল বুক করেছিলাম। আমাদের পার ডে নিয়েছিল 1200 টাকা, কিন্তু আমরা গিয়ে দেখলাম অনলাইন বুকিং বেশি নিয়েছে। যারা স্পট বুকিং করেছে তাদের কিন্তু 1000 টাকা নিয়েছে। তা বেরিয়েছে, এবং মনে মনে এটা ঠিক করে যেতাম যে যদি আমাদের মতন কেউ এরকম একা কোনো পরিবার পাই, তাদের সঙ্গে আমরা একটা মেলবন্ধন করে দেবো।
সেই যে যদি যদি মিলে যায় আমাদের সাথে ওদের প্ল্যানের সাথে, তাহলে আমরা একসাথে ঘুরবো। এইভাবেই মনে মনে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকমই হয়, বেশিরভাগ হয়। অন্যান্য সময় বন্ধুবান্ধবদের নিয়ে যাই, যখন যাই পাই না কাউকে, একাই যাই, তখন কিন্তু এই আশাটা আমরা নিয়ে বেরোই। যাই হোক, এবারও ঠিক তাই হয়েছে। ভুজের যখন আমরা চেকিং করলাম, হাজব্যান্ড একা গেছে, তাদের সঙ্গে আমাদের পরিচয় হলো এবং দুজনের একই রকম হয়ে গেল সব কিছু প্ল্যান, একই দিন একই জায়গা ঘোরা। তাই আমরা ওদের সঙ্গে প্ল্যান করে নিলাম। যাই হোক, আমরা হোটেলে গিয়ে হোটেলের ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজার, কারণ বাজার একদম সামনে, সাহারা প্যালেসের হোটেলের সামনেই। হোটেলটা বেশ বড় এবং তোমাদের মনে হয় অসুবিধা হবে না, গিয়েও তোমরা বুকিং করতে পারো। ওখানে স্টেশনে নেমে অটোওয়ালাকে বললেই হবে যে আমরা সাহারা প্যালেস যাব, জিএসআরটিসির বাসের অপোজিটে। একদম ওরা ঠিক জায়গা মতো নিয়ে যাবে। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা আগে ঠিক করলাম যে যাবো দূর থাকবো খুঁজে, পরের দিন যাবো আমরা দ্বারকাতে। সেই জন্য বাসের টিকিট কাটতে, বাসের টিকিট এই কারণে কাটতে হয় যে ওখান থেকে কোনো দ্বারকা যাওয়ার কোনো ট্রেন নেই। যাই হোক, আমরা বেরিয়ে প্যাটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট বাসটা অফিস, ওদের ওখানে বুকিং করে আবার দুদিনের যে সাইট সিইং করবো তার জন্য একটা গাড়ি বুক করা হলো। আমাদের সেই গাড়ি আমাদের ঠিক করা হলো, 2 দিন ঘোরাবে। তাতে ভাড়া নিল 6,200 টাকা গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি বুক করে আমরা ডিনার করে হোটেলে ফিরলাম এবং এর সঙ্গে শেষ হলো আমাদের ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে পরদিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান করে ড্রেস পরে চা বিস্কুটকে আমরা কেটলি নিয়ে যাই। সেখানে বিস্কুট, চানাচুর, বাদাম এই সমস্ত হালকা জিনিস আমাদের কাছে থাকে এবং আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করিনি, রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। আমরা সকাল সকাল যেখানে যাই সকাল সকালে একটু বেরিয়ে যাই। আমরা বেরিয়ে রাস্তা যেতে যেতে আমরা ব্রেকফাস্ট করবো একটা জায়গায়, সেখানটা ভুজের একটা দাবেলি খাবার ভীষণ বিখ্যাত। এটা কিন্তু অবশ্যই তোমরা খাবে এবং ট্রাই করবে কেমন লাগে খেতে ওখানকার স্থানীয় খাবার। যাই হোক, আমরা চা খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। প্রথমে আমরা গেলাম রোড টু হেভেন দিয়ে আমরা গেলাম ধোলাবিরা, তারপর কালাডুঙ্গা, তারপর তোমার ছাতেদি মানে কবরস্থান। সেখান থেকে আমরা লাস্টে গেলাম ধরদু গ্রাম, যেখানে রণ উৎসব হয়। সেখানে সূর্য অস্ত দারুণ, সেটা দেখে আমরা তাড়াতাড়ি আবার হোটেলে ফিরে এলাম এবং শেষ হলো আমাদের সেকেন্ড ডে। তারপরের দিন আমরা আবার চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম এবং এই সময় আমরা ব্রেকফাস্ট করে রাস্তায় করে নেব। বেরিয়ে আমরা প্রথমে দেখব প্রাগমহল, আয়নামহল, তারপর তোমার চলে যাব আমরা মান্ডবী প্যালেস, মানে ওখানে বিজয় প্যালেস, এইসব এটা দেখে আমরা চলে যাব আদিযোগী। তোমরা ভাবছো এবার আদিযোগী এবার ওখানে নাকি? না, ওখানেও আছে। এবার হচ্ছে তোমার শ্বেত পাথরে সাদা, আর যেটা কোয়েম্বাটুর আছে সেটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এইটা কিন্তু অনেকে জানে না। এটা আমি ইউটিউব থেকে সার্চ করে গেছিলাম এবং এটা দেখে আদিযোগী দেখে তারপর তোমার যেখানে জাহাজ তৈরি হয়, যেখানে কোন কাঠ দিয়ে তৈরি হয়, কীভাবে তৈরি হয়, ওখানে তৈরি হচ্ছে, এটাও কিন্তু সবাই দেখে না। এটা তুমি বলে রাখবে ড্রাইভারকে, ওরা দেখাবে। এগুলো দেখে তারপর স্বামীনারায়ণ মন্দির লাস্ট দেখে আমরা চলে এলাম। আর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি তোমাদের, আমরা কিন্তু সকালে বেরোবার সময় চেক আউট করে গিয়েছিলাম, কারণ আমাদের সেই দিন রাতেই ছিল দ্বারকা যাওয়ার বাস, স্লিপার বাস টিকিট কেটেছিলাম। আমরা চলে এলাম এবং তার সঙ্গে শেষ হলো আমাদের থার্ড ডে। সন্ধ্যার মনে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে আমরা জিনিসপত্র নিয়ে চলে গেলাম প্যাটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে। আর আমি যে সাইট সিনগুলো আমরা 2 দিন দেখেছি, সেটা তোমরা এখন একটু ছবি দেখে নাও। আর আমার কিন্তু এগুলো সমস্ত ভিডিও করা আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখো। সমস্ত আলাদা আলাদা করে ভিডিও করে রেখেছি।
যাই হোক, আমরা স্লিপার বাসে সারা রাত কাটিয়ে সকালবেলা পৌঁছে গেলাম দ্বারকা মোটামুটি 5টা 5:30টার সময় পৌঁছে গেছি। সেখানে পৌঁছে আমাদের ধর্মশালা বুকিং করা ছিল। আমাদের হচ্ছে বাঙুর ভবন, ওটার ভাড়া নিয়েছে 800 টাকা। বাঙুর ভবন ধর্মশালা হচ্ছে সবজি মন্ডির একদম কাছেই, আর মন্দির থেকে 400 মিটার দূরে। তোমরা হেঁটেই যাতায়াত করবে। যাই হোক, ধর্মশালা মানে খুব যে ছোটোখাটো তা না, বেশ ভালো বড়সড় ঘর, তোমাদের ভালোই লাগবে আশা করি। কম খরচায় ঘুরতে গেলে এইগুলো তোমাদের দেখতেই হবে। তারপর দ্বারকা পৌঁছে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে স্নান করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 400 মিটার দূরে এই থেকে কিন্তু আমরা ভুজ থেকে 4 জন ঘুরছি। 2 জন বেরিয়েছিলাম, 4 জন হয়ে গেছি। কিন্তু তাতে আমাদের কি হচ্ছে, গাড়ি যে ভাড়াটা সেটা কিন্তু শেয়ার হবে। একসঙ্গে আরেকটা ফ্যামিলি থাকলে গাড়িটাই শেয়ার হয়, এটাতে অনেকটা তোমরা লাভবান হবে। যাই হোক, আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম। মন্দিরে গিয়ে ওখানে ঢোকার আগে সমস্ত কিছু তোমাদের জমা করতে হবে। জুতো সমস্ত রাখা আলাদা আলাদা জায়গা আছে, জমা করে তোমাদের ঢুকতে হবে এবং সেখানে শুধু তুমি দর্শন করতে পারবে। পুজোর জন্য তোমাকে বলবে পুজোর থালি নিন, কিন্তু ওখানে কোনো পুজোর ব্যবস্থা নেই। ওখানে তুমি শুধু সুন্দর করে লাইনে তুমি দর্শন করবে। আর এত অপূর্ব রূপ দর্শন করে আমরা ভালোভাবেই দর্শন করেছি এবং দর্শন করে বেরিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা গোমতী নদীর সঙ্গে যে সাগরের যে জয়েন্ট আছে, মানে মিলনস্থল, সেটা দেখে ওর পাশেই আছে ভোজনালয়। সেখানে 30 টাকার বিনিময়ে ভোজন করতে পারো। সেখানে ভালোই খাবার দেয়, মানে বুফে সিস্টেম, তোমাকে নিজে নিতে হবে। 30 টাকা জমা করে টিকিট নিতে হবে, নিয়ে তোমাদের ভাত রুটি তরকারি, তারপরে তোমার ডাল দেবে এবং একটু হালুয়া দেবে। এসব খেয়ে আমরা চলে এলাম হোটেলে। দুপুরবেলা হোটেলে বিশ্রাম করে আবার আমরা সন্ধ্যাবেলা বেরোলাম বাকি জিনিসগুলো দেখতে, মানে আশেপাশে যা মন্দির টন্দির আছে, এবং সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতি দেখে আমরা কিছু কেনাকাটি করে হোটেলে ফিরে এলাম। আমাদের এর সঙ্গে শেষ হলো 4র্থ দিন। পরের দিন 5ম দিন আমরা কী করলাম, সকালবেলা উঠে আবার দর্শন করতে গেলাম সকালবেলার আরতি দেখার জন্য। সকালবেলা উঠে তখন কিন্তু আমরা হোটেলের থেকে কিছু নিয়ে যাইনি, মানে কোনো জিনিসপত্র মোবাইল টোবাইল কিছু নিয়ে যাইনি, যে আবার জমা করতে হবে। শুধু জুতোটাই পরে, জুতোটা একটা যেখান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম দোকানে, সেই দোকানে জুতোটা রেখে আমরা দর্শন করতে গেছি। এবং দর্শন করে এসে আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে একটা অটো ঠিক করা হয়েছে, সেটা আমাদের সাইট সিইং করাবে এবং স্টেশনে পৌঁছে দেবে, কারণ আমাদের সেদিনকেই সোমনাথ চলে যাব ভেড়াবালির উদ্দেশ্যে। আমাদের টিকিট কাটা আছে। প্রথমে তো দেখেছি আগের দিন দ্বারকাধীশ, আর পরের দিন যে সাইট সিইং সেটা হচ্ছে ভেট দ্বারকা, সোনেকা দ্বারকা, রুক্মিণী মন্দির, আর শিবরাজপুর বিচ, গোপী তালাব, এবং সবচেয়ে হচ্ছে জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে নাগেশ্বর। এইসব দেখে লাস্ট দেখেছি আমরা ভদকেশ্বর মন্দির, কারণ ওটা গুজরাটের পশ্চিম দিকে মন্দিরটি, এবং ওখানে সূর্যাস্তটা অপূর্ব, মনে রাখার মতন সূর্য অস্ত দেখার জন্য। যাই হোক, আমরা এইসব দেখে আমরা হোটেলে চলে এলাম। এসে জিনিসপত্র নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সোমনাথে যাওয়ার জন্য যে ট্রেনটি, সেটা হচ্ছে যে নিকটবর্তী স্টেশন সোমনাথ যাওয়ার জন্য ভেড়াবল। সেই ভেড়াবলে যাওয়ার জন্য যে ট্রেনে আমি যাব 19252 ওখা সোমনাথ এক্সপ্রেস। এটা কিন্তু রোজ ছাড়ে, এবং এটা ছাড়ে হচ্ছে রাত্রি 8:46 ছেড়ে ভোর 5:15 পৌঁছে যাবে সোমনাথ, মানে ভেড়াবল স্টেশন। ভেড়াবল স্টেশনে নেমে ওখান থেকে অটো করে আমরা চলে এলাম সোমনাথ ট্রাস্টের যে রুম আছে তাদের সেখানটায়। এটা কিন্তু অবশ্যই অনলাইনে তোমাদের বুক করতে হবে, এমনি স্পট বুক কিন্তু কখনোই হবে না। আমরা ছিলাম সোমনাথ ট্রাস্টের যে লীলাবতী, সেখানটা অপূর্ব, সত্যি মানে কম পয়সায় অপূর্ব। বলবে যে অপূর্ব ঘর, আবার অপূর্ব কি না, বেশ বড়। এবং ভাড়া কত? ভাড়া হচ্ছে তোমার 750 টাকা।
750 টাকা। মানে তোমাদের জমা নেবে যখন বুক করবে তখন 1000 টাকা নেবে, কিন্তু তোমরা যখন চেক আউট করবে তখন তোমাদের 250 টাকা ফেরত দিয়ে দেবে। এটা কিন্তু আমরা জানতাম না। আমরা তো খুব খুশি হয়ে গেছি যখন এটা ফেরত দিয়েছে। মানে আমাদের ওখানে গিয়ে ওখানে কিন্তু চেক ইন 10টার সময় শুরু হয়, 10টায় শেষ হয়। কিন্তু আমরা যেহেতু অত সকালে চলে গেছি সেই জন্য ওখানে কিন্তু কোনো যে নেই যে তোমাদের গেলেই তোমাদের চেক ইন করিয়ে নেবে, তা নয়। আমাদের ওখানে কাগজ দেখানো, বুকিংয়ের যে কাগজটা ছিল সেই কাগজটা দেখিয়ে আমাদের লাইনে রেখেছে। মানে এরকম পরপর সবাই আসতে থাকবে, তারপর তোমার যেরকম খালি হবে সেরকম সময় তোমাদের ঘর দেবে। মোটামুটি আমরা 9টার মধ্যে আমরা ঘর পেয়ে গেছিলাম, এবং ঘরে ঢুকে বেশ বড় ঘর, আর ওখানে ক্যান্টিনও আছে। ওখানে খাওয়ার জন্য বেশ কম পয়সার তুমি চা খেতে পারো, কিন্তু ওখানে ওয়েট করার জন্য কিন্তু ওয়েটিং রুম আছে। মানে যে গিয়ে তুমি কোথায় বসবে কোনো এনেছে সেটা কিন্তু নয়, ওখানে একটু ওয়েটিং রুম আছে এবং ওখানে ক্যান্টিন আছে। তোমাকে সকাল থেকে তুমি চা বিস্কুট তুমি খেতেই পারো। যাই হোক, আমরা হোটেলে ঢুকে মানে রুমে ফ্রেশ হয়ে স্নান করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে আরেকটা সুবিধা আছে সিনিয়র সিটিজেনদের জন্য, ওখানে কিন্তু ফ্রিতে গাড়ি করে তোমাকে মন্দিরে নিয়ে যাবে। মন্দির বেশি দূর নয়, কিন্তু তুমি ওই ব্যাটারি গাড়ি করে তোমাকে নিয়ে যাবে। তার জন্য রিসেপশনে আগে বলতে হবে যে আমি গাড়ি চাই, এটা বললেই ওরা সেই ব্যবস্থা করে দেবে। আমরাও সেটাই করলাম, গাড়ি করে আমরা চলে গেলাম মন্দিরে গিয়ে আমরা সমস্ত ওখানেও জমা করতে হবে, সব জমা করে গিয়ে তোমাকে মন্দিরে ঢুকে তোমাকে সোমনাথ দর্শন করতে হবে। সোমনাথ কিন্তু জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ। সেখানে ঢুকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে ধুতি পুড়িয়ে পাগড়ি দিয়ে অপূর্ব লাগছে দেখতে। ওই শিবলিঙ্গ যে এত সুন্দর দেখতে হয়, তুমি এটা না দেখলে তুমি বুঝতে পারবে না। যাই হোক, ওটা লাইনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে তুমি দেখতে পাবে না। ওখানে জল ঢালারও ব্যবস্থা নেই। জল যদি তুমি ঢালো সেই মানে রেট আছে আলাদা আলাদা। সেই জল ঢাললেও তুমি শিবেরকে ছুঁতে পারবে না। শিবলিঙ্গকে একটা চোঙ আছে, সেইখানটা তোমাকে ঢালতে হবে জল এবং পুজো দিতে হয় সেখানটা। তাছাড়া কোনো ব্যবস্থা নেই, এমনি তুমি পুজো জল ঢালা ছুঁতে পারবে না কোনো কিছু, শুধু দর্শনই তুমি মুগ্ধ হয়ে যাবে। এবং ওখানে লাইনে দাঁড়িয়ে দেখতে পারবে না, লাইন চলতে ধীরে ধীরে লাইন চলতে তুমি দেখবে। সে তুমি আরতি দেখো, দর্শন করো, যাই করো, লাইনে দাঁড়িয়ে দেখতে পারবে না, লাইন চলতে দেখবে। তুমি লাইন থেকে বেরিয়ে যাও, আবার পেছনে লাইন দাও, আবার বেরিয়ে যাও, আবার লাইন দাও, এইভাবে করে তুমি যতবার খুশি দর্শন। বেরিয়ে আমরা মন্দিরের আশেপাশে আমরা ঘুরলাম। মানে ওই মন্দির চত্বরের ভেতরেই তোমার অনেক রকমের মূর্তি আছে। তোমার 12টা জ্যোতির্লিঙ্গের সমস্ত মূর্তিগুলো আছে, শিবলিঙ্গ দেখতে পাবে তুমি, আরও মন্দির আছে সেগুলো তুমি দেখতে পাবে। তারপর তোমার ধ্বজার যে দড়িটা, সেই ধ্বজার দড়িটা একদম নিচ পর্যন্ত লাগানো, সেটা তুমি ছুঁতে পারবে। এ করে অনেকক্ষণ আমরা মন্দিরের ভেতরে বসে আমরা দুপুরে লাঞ্চ করবো বলে বেরোলাম। বেরিয়ে ঠিক তারপর দর্শন করলাম আমরা অহল্যা দেবী মায়ের মন্দির, মানে হচ্ছে পুরনো সোমনাথ। ওটাই হচ্ছে পুরনো সোমনাথ মন্দির। সেই মন্দিরে সেখানে কিন্তু তোমরা সবাই জল ঢালতে পারবে এবং পুজো দিতে পারবে। সেখানে দর্শন করে আমরা বেরিয়ে ঠিক তার অপোজিটে ভোজনালয় আছে, সেখানেও ফ্রিতে ভোজন করায়। দ্বারকাতে যেমন 30 টাকা কুপন কাটতে হয়, কিন্তু এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তোমরা গিয়ে ভোজন করবে। দুবেলা আমরা দুপুরেও খাওয়ায়, রাতেও খাওয়ায়। সেখানে আমরা ভোজন করে আমরা লীলাবতীতে ফিরে এসে আমরা বিশ্রাম করলাম। বিকালবেলা আবার বেরোলাম। বিকালে বেরিয়ে আমরা গেলাম সোমনাথ বিচ দেখতে। সোমনাথ বিচ কিন্তু একটা প্রাইভেট কোম্পানি চালায়, মানে 5 টাকার বিনিময়ে তুমি ঢুকতে পারবে, সেখানটায় বিচ দেখবে। এবং কোনো পাশে মন্দিরের পিছনে ঠিক একটা রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান থেকে মন্দিরটা একদম কাছে। আর যে লেজার শোটা হয় সেটা কিন্তু তুমি ভেতরে ঢুকে যে ভিডিও করতে পারবে না, কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে তুমি লেজার শোয়ের ভিডিও করতে পারবে। লীলাবতী কিন্তু আমাদের একদিনের জন্য বুক করা ছিল, আমরা থাকবো 3 রাত। তাহলে কি হবে, আমরা তখন কি করলাম, লীলাবতীতে ঢোকার আগে আমরা যে পুরনো সোমনাথ মন্দির অপোজিটে ভোজনালয়, ঠিক তার সেই দিক দিয়ে, মানে ভোজনালয় থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে গেলেই তুমি অনেকগুলো হোটেল পাবে। এবং সেখানে আমরা একটা হোটেল বুক করলাম 800 টাকা, সেখানেও 800 টাকা নিল। ঘরটা খুব একটা বড় না, কিন্তু ছোটোখাটো ঘর, কিন্তু সেটা বুক করে আমরা চলে এলাম লীলাবতী। করলাম সেই জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করবো বলে। অটো ঠিক করলাম, সেই অটো নেবে 500 টাকা। সেই মানে কী দেখবো আমরা, সোমনাথের সাইট সিনের মধ্যে দেখবো বানগঙ্গা, ভালকা তীর্থ, ত্রিবেণী ঘাট, লক্ষ্মীনারায়ণ মন্দির, এইসব
দেখে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে দেখে আমরা দুপুরের মধ্যেই ফিরে এসেছি। দুপুরে লাঞ্চ করে আবার বিশ্রাম করে আবার বিকেলে বেরোলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। সন্ধ্যা আরতি দেখলাম, আমরা অনেকবার দেখেছি, লাইন মানে বেরিয়ে দৌড়ুদৌড়ি করে আমরা অনেকবার আরতি দেখেছি। সন্ধ্যা আরতি দেখে একটা লেজার শো হয় সেখানটায়, সেই 100 টাকার টিকিটের বিনিময়ে লেজার শো দেখলাম। লেজার শো দেখে বেরিয়ে আমরা একটা গাড়ি ঠিক করলাম। পরের দিন আমরা যাব গির অরণ্য। আমরা সোমনাথ থেকে গির করেছি। গিরে আমরা জিপ সাফারি করেছি দেবালিয়া পার্কে। এই ন্যাশনাল যে গির সেটা কিন্তু আমরা করিনি, কারণ সেখানে সিংহ দেখা ভাগ্যের ব্যাপার। এশিয়াটিক লায়ন দেখার জন্যই সবাই গিরে যায়। আমরা দেবালিয়া পার্কে জিপ সাফারি করেছি, সেখানে আমাদের লেগেছে 3200 টাকা। আগে 500 টাকা দিয়ে আগেই তোমাদের অনলাইন বুকিং করতে হবে যদি জিপ সাফারি করো, যেখানেই হোক, তুমি ন্যাশনাল গিরে করো বা দেবালিয়া পার্কে করো। দেবালিয়া পার্কে কিন্তু বাসেরও ব্যবস্থা আছে, সেই বাসে হচ্ছে তোমার 190 টাকা নেয়, সেটা হচ্ছে 30 মিনিটের টাইম। আর আমাদের জিপ সাফারি যে করবে সেটা হচ্ছে 1 ঘন্টা। কিন্তু আমি যেটা দেখলাম, মানে আমি অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যদি ফার্স্ট আওয়ারে যে জিপ সাফারিটা শুরু হয় দেবালিয়া পার্কে সেটা যদি করতে পারো তাহলে করবে, না হলে তোমরা বাসেই করো। কারণ আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। একই জিনিস, মানে মনে হলো যে একই জায়গায় বাঘ রয়েছে, একই জায়গায় সিংহ দুটো শুয়ে রয়েছে। আমরা কিন্তু চলাফেরা সিংহ দেখতে পারিনি, কারণ এটা যে চলাফেরা সিংহ তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্স্ট আওয়ার যে জিপ সাফারিটা হয় সেটা করবে। তার জন্য যদি ওখানে থাকতে হয় থাকো, ওখানে মোটামুটি তোমার 1000 টাকা থেকে ঘর পেয়ে যাবে ওখানে থাকতে গেলে। যাই হোক, আমরা তো গাড়ি নিয়েই গিয়েছিলাম, সারাদিনের জন্য আমাদের গাড়ি বুক করা ছিল। আমরা গির দেখে আমরা যাব জুনাগড় দেখিয়ে আমাদের সোমনাথ নিয়ে আসবে। আমাদের ভাড়া নিয়েছিল 3300 টাকা। আমরা গির সাফারি করে আমরা বেরিয়ে, গাড়ি তো আমাদের ছিলই, গাড়ি করে আমরা চলে গেলাম জুনাগড় ফোর্ট দেখলাম। জুনাগড় যে আরও মন্দির আছে সেইগুলো দেখলাম। এবং তোমার যেটা দেখার জন্য জুনাগড় হচ্ছে তোমার এশিয়ার দীর্ঘতম হচ্ছে রোপওয়ে, সেটাতে অম্বাজি মাতা মন্দির দেখার জন্য সেটাতে গেলাম। সেটাতে রোপওয়ে করে নেমে একটু সিঁড়ি বেয়ে অম্বাজি মাতা মন্দির, তারপর গোরখনাথ পাহাড় আছে, সেটাতেও তোমরা যদি পায়ের জোর থাকে উঠে দেখে আসবে। আমরাও গেছি গোরখনাথ মন্দির দেখতে। যাক, সেখান থেকে ফিরে এসে আশেপাশে অনেক মন্দির আছে, সেগুলো দেখে আমরা যথারীতি আমরা সোমনাথ চলে এলাম। সোমনাথ আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, আমরা যেন সন্ধ্যা আরতি দেখতে পারিনি। তা আমরা হোটেলে পৌঁছে বিশ্রাম করে জিনিসপত্র গুছিয়ে রাখলাম, কারণ পরদিন আমাদের চেক আউট করতে হবে। আমরা গুছিয়ে পরদিন মোটামুটি সকালবেলা উঠে পড়লাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান করে আমরা চলে গেলাম আবার মন্দির দেখে, আরতি দেখে, মন্দির শিবলিঙ্গ দর্শন করে, সোমনাথ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। বাসে করে যাব ডিউতে। বাসে সোমনাথের কাছেই বাস স্ট্যান্ড, গভর্নমেন্টের জিএসআরটিসি বাস স্ট্যান্ড আছে, ওখানে থেকে মোটামুটি ওখানে অটো করে বাস স্ট্যান্ডে চলে যাবে। ওখানে গিয়ে আমরা বাসে উঠলাম। দিউ যেতে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা লাগে বাসে করে। দিউ পৌঁছে ডিস্টেন্সেই তোমার 2 মিনিটের ডিস্টেন্সে, মানে ঠিক পাশেই অনেক হোটেল পাবে। সেখানে আমরা হাফ বেলার জন্য একটা হোটেল বুক করলাম। হাফ বেলার জন্য রাতে যেহেতু আমরা থাকবো না, সেই জন্য আমরা হাফ বেলার জন্য হোটেল বুক করলাম। এবং সেখানে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করার জন্য। সেখানে এসে আমরা বাস স্ট্যান্ডে এসে আবার একটা বাস বুক করলাম, রাতে স্লিপার বাস। দিউ থেকে কিন্তু কোনো ট্রেনের ব্যবস্থা নেই, সেখানে তোমাদের গাড়ি বা বাসে করেই যেতে হবে। আমরা বাসে করে আমরা আহমেদাবাদ যাবো, সেই জন্য টিকিট করে নিলাম। এবং টিকিট করে আমরা অটো ঠিক করলাম। সেই অটো ভাড়া নিল আমাদের 1000 টাকা, সাইট সিইং করাবে আমাদের। আমরা যথারীতি অটো করে সাইট সিইং করতে বেরোলাম। দিউতে কী দেখবো? দিউতে আমরা দেখবো প্রথমে আইএনএস খুপরি মেমোরিয়াল, আইএনএস খুপরি মিউজিয়াম, তারপর সেন্ট পল চার্চ, তারপর ডিউ ফোর্ট, গাঙ্গেশ্বর, এবং লাস্ট যাবো নাগোবা বিচ। নাগোবা বিচে গিয়ে আমাদের অটো নামিয়ে দিয়েছে, বলছে এইটা আপনারা যতক্ষণ খুশি সময় কাটান, গিয়ে আপনারা অন্য অটো করে হোটেলে পৌঁছে যাবেন। যাই হোক, আমরা নাগোয়া বিচে নেমে আমরা প্রথমে লাঞ্চ করলাম। ওখানে অনেক রকম রেস্টুরেন্ট আছে। লাঞ্চ করে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে অটো করে আবার হোটেলে চলে এলাম। হোটেলে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপর আমরা জিনিসপত্র নিয়ে আবার চলে এলাম বাস স্ট্যান্ডে। স্লিপার বাসে করে আমরা যাব আহমেদাবাদ। এবং বাসটা ভীষণ সুন্দর দেখতে। আমার কিন্তু আলাদা করে ভিডিও করা আছে, তোমরা অবশ্যই দেখো কত সুন্দর বাসটা। এটা নতুন, আমি ঝকঝক করছে সেই বাস। যাই হোক, আমরা সারা রাত বাসে কাটিয়ে আমরা সকালবেলা পৌঁছে গেলাম আহমেদাবাদ।
আহমেদাবাদে আমাদের হোটেল বুক করা ছিল না, মোটামুটি আগের সবগুলোই হোটেল বুক করে পড়ছিলাম, কিন্তু এটাতে বুক করা ছিল না। হোটেলে নিয়ে গেল আমাদের অটোওয়ালাটা, কিন্তু অন্ধকার ছিল সেই সময়। চেক ইন করলাম, ভাড়া খুব একটা বেশি নয়, কিন্তু আমাদের যখন বেলা হলো দেখলাম খুব একটা পরিবেশ ভালো না। তাই মানে চেক ইন তো হয়ে গেছে, কী করবো, সেই জন্য ওখানটা থেকে আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে। আমাদের সাইট সিনের মধ্যে আমরা কী দেখব, গান্ধী আশ্রম, অটল ব্রিজ, আদালজনী ভাও। আদালজনী ভাও হচ্ছে স্টেপ ওয়েল, মানে কুয়ো। তারপর হচ্ছে তোমার অক্ষয়ধাম। এটা করে আমরা চলে এলাম আমরা হোটেলে ঢুকে একটু বিশ্রাম করে আবার বেরোলাম। কেন বলো তো, আমাদের তো আরেকটা হোটেল, আমার তো ওই পরিবেশটা পছন্দ হয়নি, আরেকটা হোটেল বুকিং করবো। আশেপাশে অনেক হোটেল, আহমেদাবাদে অনেক হোটেল আছে বলে আমরা আগে বুক করিনি। একটা হোটেল খুঁজে একটা ভালো হোটেল আমরা পেয়ে গেলাম এবং সেখানটা বুকিং করলাম। সেখানে ভাড়া আমাদের নিয়েছে 1250 টাকা। বেশি বলেছিল, কিন্তু আমরা একটু মানে দরাদরি করে আমাদের নিয়েছে 1250 টাকা। বেশ ভালো সুন্দর ঘর, আমাদের ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। যাক, ওখানে বুকিং করে এসে আমরা ওই আগের হোটেলে চলে এলাম। আগের হোটেলে রাত কাটিয়ে পরদিন সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে চেক আউট করে আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এবং যেখানে বুকিং করেছিলাম সেই হোটেলে আবার চলে গেলাম। সেই হোটেলে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব পাটানে গিয়ে রানী কি ভাও দেখলাম। রানী কি ভাবের কিন্তু একটা ভালো গল্প আছে, এবং আহমেদাবাদের যে আদালজনী ভাও সেটার কিন্তু একটা ভালো গল্প আছে। সব কিন্তু আমি এটা ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু দেখো এবং শুনো। যাই হোক, তারপর আমরা রানী কি ভাও পাটালা হেরিটেজ আছে, একটা এক্সিবিশনের মতন, বা পুরনো অনেক শাড়ি কীভাবে তৈরি হয়, কীভাবে ওরা কী রং ব্যবহার করে, এগুলো একটা আছে। সেখানটা তোমার 5 টাকা 10 টাকার বিনিময়ে তোমাদের ঢুকতে দেবে এবং সেখানে ভিডিও করতে দেবে না, তুমি শুধু স্মৃতি নিয়েই আসবে। যাই হোক, সেখানে দেখে আমরা আবার লোকাল বাসে করে আহমেদাবাদ চলে এলাম। একতানগর যাওয়ার জন্য একটা ট্রেন আছে আহমেদাবাদ থেকে, সেটা হচ্ছে তোমার জনশতাব্দী এক্সপ্রেস। আহমেদাবাদ থেকে জনশতাব্দী এক্সপ্রেস আছে, সেটা রোজ ছাড়ে। এটা সকাল 7:55 ছেড়ে 10:40 পৌঁছে যায় একতানগর। 20947। এটা কিন্তু তোমার অনলাইন বুক হয়, কিন্তু এটা কিন্তু 2 মাস আগে নয়, এটা 11 দিন আগে, মানে যাত্রার 11 দিন আগে এই টিকিট বুক করতে হয়। এটা কিন্তু অবশ্যই বুক করে যেও। এটার ভাড়া হচ্ছে তোমার যে সিসিতে চেয়ার কারে আর কি 405 টাকা, এক্সিকিউটিভ আছে সেটা হচ্ছে 965 টাকা, আর জেনারেল সেটা হচ্ছে 130 টাকা। আমরা জেনারেলটাই কেটেছিলাম 130 টাকা, এবং যাতায়াত দুটোই করেছি। ওটা আবার রাত্রি 9টার সময় ছাড়বে এবং 11:55 তোমার এখানে আহমেদাবাদ আবার পৌঁছে যাবে আসার সময়। এসে আমরা ট্রেনে করে চলে গেলাম একতানগর স্টেশনে নেমে ওখানে তোমার ফ্রি বাস আছে, যেটা তোমাকে স্ট্যাচুর কাছে নিয়ে যাবে, এবং পরপর বাস আছে, মানে ঘুরে যাবে, আবার পরের বাস আসবে, এইভাবে তোমাকে নিয়ে যাবে সেই স্ট্যাচুর কাছে। এখানকার টিকিটও কিন্তু আমরা অনলাইন বুকিং করেছিলাম, আমাদের ভিউইং গ্যালারি সমেত আমাদের নিয়েছিল 390 টাকা করে। ওটা দেখে ভেতরে ঢুকে ওই করে তোমাকে ভীষণ চেকিং করে ঢোকাবে, কারণ তুমি কোনো কিছু ছুরি কাছি সমস্ত ধারালো কিছু নিয়ে তুমি ঢুকতে পারবে না, বা বিড়ি সিগারেট কিছু নেশার কিছু জিনিস তুমি নিয়ে ঢুকতে পারবে না। চেক করে তুমি যদি থাকে, তুমি ওখানে লকার আছে সেখানটা জমা করে তোমাকে ঢুকতে হবে। ওখানে ঢুকেও তুমি সিনিয়র সিটিজেনদের যে ব্যাটারি কার আছে সেই কার করে তোমাকে স্ট্যাচু পর্যন্ত নিয়ে যাবে। কিছুটা হেঁটেও যেতে পারো, কিন্তু যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য এটা সুবিধাটা করেছে। এবং আমরাও সেই ব্যাটারি কারে করেই আমরা স্ট্যাচুর কাছে গেলাম, এবং স্ট্যাচুর উপরে উঠতে গেলে অনেক এক্সেলেটার আছে, সিঁড়ি বাইতে হবে না। এক্সেলেটার করে তুমি উঠে গেলে পা পর্যন্ত উঠে পুরো মূর্তিটা তুমি দেখে তুমি আবার নামলে, সেখানে মাঝখানে আছে ভিউইং গ্যালারি, সেটা দেখলে এবং দেখে আমরা বেরিয়ে গেলাম। ধাবাতে গিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা আশেপাশে যে সাইট সিনগুলো আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে, ড্যাম আছে, চিড়িয়াখানা আছে, সমস্ত এগুলো কিন্তু ওখানে মহিলা দ্বারা পরিচালিত অটো আছে,
পিঙ্ক কালার মানে গোলাপি কালারের অটো চলে, সেখানে মহিলারাই চালায়। সে তো তাদেরকে ওই একটা স্পটে নিয়ে যাবে, 50 টাকা পার হেড নেবে, সে তাদের করে ওই সাইট সিনগুলো তোমরা করতে পারো। আমরাও করেছি এবং সাইট সিন করে আমরা সন্ধ্যাবেলায় আবার সেই ফ্রি বাসে করে স্টেশন পর্যন্ত আমাদের পৌঁছে দিল এবং আমরা যথারীতি ওই জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনে করে আমরা চলে এলাম আহমেদাবাদ। তখন 12টা অটো করে ডিনারের কিছু কিনে নিয়ে আমরা চলে গেলাম হোটেলে। সেই হোটেলে ঢুকে খাবার খেয়ে জিনিসপত্র গুছিয়ে রাখলাম। পরদিন আমাদের কলকাতা ফেরার পালা। আমরা যথারীতি পরদিন সকালবেলা উঠে আমরা চেক আউট করে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে স্নান টান করে চেক আউট করে নিয়েছি ওখানে, এবং রিসেপশনের সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিয়েছি এবং ওখানে বসার জায়গাও আছে আর টয়লেট রয়েছে, কোনো অসুবিধা হবে না। তাই আমরা রেখে সারাদিন একটু মার্কেটিং করলাম ওখানটা। আহমেদাবাদে জানোই তো যে জামা কাপড় খুব বেশ ভালো পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়, তাই আমরা কিছু জিনিসপত্র কিনলাম সারাদিন। কিনে আমরা দুপুরবেলা এসে বিশ্রাম করে সন্ধ্যাবেলা আমরা গিয়ে আবার বেরিয়ে ডিনার করে জিনিসপত্র নিয়ে চলে গেলাম আহমেদাবাদ। এবং আমাদের লাস্ট দিন। আমরা টোটাল গুজরাটে ছিলাম 12 দিন। আমাদের 22 নভেম্বর শুরু হয়েছে আর আমরা বাড়িতে এসে পৌঁছেছি 7ই ডিসেম্বর। ট্রেনটা ছিল সেটা 12833 আহমেদাবাদ থেকে 12টা 25-এ ছাড়বে, পর দিন 2:20-তে পৌঁছাবে। আর এটার ভাড়া হচ্ছে স্লিপারে 865 টাকা, 3A-তে 2185 টাকা আর 2A-তে 3115 টাকা। এই করে আমরা এই ট্রেনটা করে আমরা কলকাতায় পৌঁছাবো। একরাশ স্মৃতি, একরাশ ভালোবাসা আর মন খারাপ নিয়ে আমরা 12টা 25-এ ট্রেনে উঠে পড়বো। যাই হোক, আমি বলছি তোমরা বেরো, সুন্দরভাবে ঘুরবে, কোনো ভয় নেই। মনে হয় যে দূর থেকে যে ওখানে গিয়ে কী করবো, কোথায় থাকবো, কিচ্ছু ভয় নেই। তোমরা বেরিয়ে পড়ো, তোমরা একা বেরো, নিজের স্বাধীনভাবে ঘোরো, লোকাল বাসে করে ঘোরো বা ট্যাক্সি ভাড়া করে ঘোরো, যেভাবে ঘোরো তোমরা বেরিয়ে পড়ো, আমাদের মতন সাহস করে বেরিয়ে পড়ো। আর আমার এই কথাগুলো, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। লাইক করলে আমার নিজেকে একটু গর্বিত মনে হবে যে আমি বলতে পেরেছি, তোমাদের কিছু ইনফরমেশন মানে দিতে পেরেছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করে বলো তোমাদের এই ভিডিও কেমন লাগলো এবং আমার যে ডিটেলস যে দিয়েছি আমি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে সেটা দেখো। যদি মনে হয় তোমাদের সেগুলো দেখো। আর ভিডিও বাড়াবো না। তোমরা ততদিন সুস্থ থেকো, ভালো থেকো এবং ঘুরলে সত্যি মন ভালো থাকে। হ্যাঁ, জানি খরচের ব্যাপারটা আছে, তবুও বলবো পারলে একটু ঘোরো। অনেক জায়গার কথা তোমরা জানতে পারবে, অনেক লোকের সঙ্গে তোমাদের আলাপ হবে, খুব ভালো লাগবে। আজ আর কথা বাড়াবো না, আজ তবে এইটুকুই থাক। আসছি, টাটা, অন্য জায়গায় দেখা হবে। নমস্কার।